So thank you everyone. I'm Arindam Ghosh. As you all know, I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hatanpur, Birbhum. And today I will try to talk about a very important text of your syllabus, that is Draupadi by Mahashweta Devi. A very important and canonical text, and many called it as a historically important text because it actually changed the conception of the post-colonial studies, the conception of the tribal studies in India. Mahashweta Devi's Draupadi is actually a very disturbing text. It contains nudity, it contains violence, it contains patriarchal oppression and suppression, it contains even scenes of rape and molestation, extreme molestation. So it's a mature text. আমি আগেই বলেছি তোমাদের পার্টিশন ফিকশনের যে কোনো টেক্সটের মধ্যেই এক ধরনের ম্যাচুরিটি তার মধ্যে ক্যারি করছে, এবং এই পোস্ট কলোনিয়াল লিটারেচারে দ্রৌপদী যদিও এক্স্যাক্টলি পার্টিশন লিটারেচার নয়, পোস্ট কলোনিয়াল লিটারেচারের মধ্যে পড়ছে, তার মধ্যেও এই আমাদের নেশনের যে সাপ্রেশন এবং অপারেশন, আমাদের সো কল্ড সিভিলাইজড সোসাইটি, আমাদের সো কল্ড সভ্য সমাজের এই ট্রাইবাল পিপলদের প্রতি, আদিবাসীদের প্রতি অ্যাটিটিউড, তাদেরকে ভয়ঙ্কর ভাবে অপ্রেস করার যে চেষ্টা, তার একটা টেরিবল পিকচার এই দ্রৌপদী ছোট গল্পে তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী। সেই গল্পের দিকেই আমরা নজর দেব আজকে। তার আগে আমরা কয়েকটা বেসিক ইনফরমেশন অর ফ্যাক্টস অ্যাবাউট মহাশ্বেতা দেবী একটু দেখার চেষ্টা করবো, and we will definitely look into the title of the short story Draupadi. Why it is called Draupadi? কেন দ্রৌপদী নামে এটাকে ডাকা হচ্ছে? Is it the mythological Draupadi of the Mahabharata, যেটা আমরা অলরেডি পড়েছি যাকে নিয়ে? সেই দ্রৌপদীকে এই দ্রৌপদী 1970-এর দশকে নকশালবাড়ি আন্দোলন করা দ্রৌপদী, নকশালাইট মুভমেন্টের সঙ্গে যুক্ত থাকা দ্রৌপদীকে কোন অদৃশ্য তরঙ্গধারায়, কোন ইনভিজিবল ওয়েভলেন্থে দুই চরিত্র মিলে যাচ্ছে, ভারতবর্ষেরই দুই চরিত্র, এবং একজন আর্য আর একজন অনার্য আদিবাসী দ্রৌপদী। সেই কাহিনী আজকে আমরা একটু শোনার চেষ্টা করবো। আমি বারবার বলছি, ইটস আ ভেরি ডিস্টার্বিং টেক্সট, এবং ডিস্টার্ব করে দেওয়াটাই মহাশ্বেতা দেবীর লক্ষ্য এই টেক্সটে। বেশ, সবাইকে থ্যাংক ইউ বলে আজকে আমি এবার দ্রৌপদীর মধ্যে ঢুকছি। আমি তোমাদেরকে অলরেডি অনেকগুলো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছি, তার মধ্যে এই যে 8টা পেজের দেখো লেখা আছে প্রিপেয়ার্ড বাই অরিন্দম ঘোষ, সেইটা আমাদের কৃষ্ণচন্দ্র কলেজে আমার তৈরি করা স্টাডি মেটেরিয়াল। স্যার, আমরা প্রথমে, হ্যাঁ বলো স্যার। বলছি এই স্টোরিটাকে ক্যানোনিক্যাল স্টোরি বলেন স্যার, ওটা একটু মানেটা বলে দেবেন, ক্যানোনিক্যাল স্টোরি কাকে বলে? ক্যানন মানে কি? ক্যানন মানে হচ্ছে জেনারেলি রিলিজিয়ান অর্থে ক্যানন কথাটাকে ইউজ করা হয়। ক্যানন মানে ক্যানন প্রিন্টার নয়। ক্যানন মানে বেসিক্যালি a body of work which is generally considered as very famous. Now canon in case of the fiction, literary canon, accepted body of the work তাকে ক্যানন বলা হয়। খুবই একটা ফেমাস অ্যাকসেপ্টেড বডি অফ দ্য ওয়ার্ককে ক্যানন বলা হয়। আর এক্সাম্পল দিচ্ছি, শেক্সপিরিয়ান প্লে লিটারারি মানে ওয়েস্টার্ন লিটারারি ক্যাননের পার্ট, দান্তের ডিভাইন কমেডি ওয়েস্টার্ন লিটারারি ক্যাননের পার্ট। ক্যানন মানে দ্যাট হুইচ ইজ রিনাউন্ড, দ্যাট হুইচ ইজ ফেমাস। গানের ক্ষেত্রে ওয়েস্টার্ন, আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তারা ভীমসেন যোশী ক্যাননের পার্ট। ক্যানন মানে দ্যাট হুইচ ইজ ভেরি ফেমাস, তাকে ক্যানোনিক্যাল বলা হয়। ক্যানোনিক্যাল মানে দ্যাট কাইন্ড অফ ফেমাস। সে একই রকম ভাবে আমাদের যে পোস্ট কলোনিয়াল স্টাডিজ বা আমাদের যেটা জেন্ডার স্টাডিজ বা এই পার্টিশন ফিকশন, এই যে জনরাটা, এখানে ক্যানোনিক্যাল টেক্সট হচ্ছে এই মহাশ্বেতা দেবীর দ্রৌপদী, বিকজ ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ ক্যানন। এটা একটা নতুন দিশা তৈরি করে একটা নতুন লিটারারি জনরার জন্ম দিয়েছে। এই যে ট্রাইবাল লিটারেচার নিয়ে আজকের আমাদের যে আলোচনা, দলিত সাহিত্য নিয়ে, দলিত লিটারেচার নিয়ে এত বেশি চারিদিকে কাজ হচ্ছে, তার একটা বিরাট বড় অংশ ইন্সপায়ার হয়েছে এই মহাশ্বেতা দেবীর দ্বারা। বলো নুপুর, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। And hence it is part of the literary canon of the post colonial studies. Thank you. বেশ, এবার
আমরা যখন টেক্সটটা শুরু করার আগে আমরা একটু মহাশ্বেতা দেবী সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। আমি ব্যক্তিগতভাবে মহাশ্বেতা দেবীকে চিনতাম, তার কারণ আমাদের ইউনিভার্সিটিতে তিনি বেশ কয়েকবার এসেছিলেন। 2016 সালে মহাশ্বেতা দেবী মারা যান এবং তার লেখা বেশ কয়েকটা বিখ্যাত উপন্যাস রয়েছে। তার মধ্যে রয়েছে 1084 মা, তার মধ্যে রয়েছে রুদালি, অরণ্যের অধিকার। মহাশ্বেতা দেবী 1926 to 2016, Indian writer in Bengali, an activist. He is less a writer, more of an activist. তিনি সরাসরি লেখিকা কম, অনেক বেশি নিজেকে অ্যাক্টিভিস্ট বলে মনে করতেন। অ্যাক্টিভিজম মানে আমি ডাইরেক্টলি পার্টিসিপেট করছি বিভিন্ন সোশ্যাল কোয়েশ্চেনে, আমি সমাজকে এবং রাজনীতিকে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি এবং সরাসরি সেই ধরনের কাজে অংশগ্রহণ করছি। আমি ট্রাইবালদের নিয়ে কাজ করছি, আমি সমাজের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করছি। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য অ্যাক্টিভিজম, অ্যান্ড দিস ইজ মহাশ্বেতা দেবী। দেখে যতটা মনে হতে পারে যে অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু ততটাই ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী ছিলেন। And she was a self-proclaimed leftist who worked for the rights and empowerment of the tribal people. লোধা এবং সবর উপজাতির জন্য ওয়েস্ট বেঙ্গল, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় মহাশ্বেতা দেবী কাজ করেছেন এবং তার লেখার মধ্যেও সেই যে kind of attachment towards this tribal people, সেটা কিন্তু লেখার মধ্যেও বারবার দেখা যায়। তিনি তার লেখার মধ্যে ট্রাইবাল পিপলদের প্রতি তার আকৃষ্টতা বারবার রিফ্লেক্টেড হয়। and she was honored with various literary awards. সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পান, বেঙ্গলিতে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উনি পান এবং ইন্ডিয়ান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস লাইক পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ প্রত্যেকটাই তিনি পান। মহাশ্বেতা দেবী 1926 to 2016। মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকা, বাংলাদেশে। তার বাবা ছিলেন মনীষ ঘটক। তিনি অ্যাকচুয়ালি মানে ঋত্বিক ঘটকের মানে ঘটকস ব্রাদার ওয়াজ ফিল্ম মেকার ঋত্বিক ঘটক, মানে ঋত্বিক ঘটকের আমরা বলতে পারি মানে ঋত্বিক ঘটকের কাকা হয় আর কি। এরকম একটা ট্যালেন্টেড ফ্যামিলিতে তিনি তার জন্ম। তিনি সারা জীবন এই দেবী কথাটাকে ইউজ করেছেন, তিনি তার নিজের ব্রাহ্মণ পদবিটা ইউজ করেননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে এই যে আর্য সমাজ, কারণ ব্রাহ্মণরা বলা হয়তো আর্যদের থেকে এসছে, আমরা প্রত্যেকেই আর্যদের থেকে অ্যাকচুয়ালি ইনহেরিট করেছি। তো আমাদের আমাদের এই যে আরিয়ান সিভিলাইজেশন, এটা অনেকেই বলে যে বাইরে থেকে এসছে। একটা গ্রেকো রোমান ইনভেশন হয়েছিল ভারতবর্ষে, যেটা গ্রিকরা করে আলেকজান্ডারের থ্রু দিয়ে, তার ফলেই আর্য জাতির জন্ম হয়। এই নিয়ে অনেক ধরনের তত্ত্ব রয়েছে যে আদৌ আরিয়ান থিওরি সঠিক কি সঠিক নয়, কিন্তু মহাশ্বেতা দেবী সারা জীবন বিশ্বাস করতেন এই জঙ্গলে থাকা কাঠ কেটে বাঁচা মানুষগুলো, যাদেরকে আমরা ভারতীয় সভ্যতায় আদিবাসী বলি, আদিবাসীর বিভিন্ন ডেফিনেশন রয়েছে, আমরা তার দিকে নজর দেব। বেসিক্যালি Adivasis are considered as the indigenous community of India. Indigenous means who lives in India, who প্রচন্ড পরিমাণে ঢুকছে। এক সেকেন্ড দাঁড়াও তো। আরে লাইন ফাইল তো কোথায় গেছো? সরি, ফিরে এলাম। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জঙ্গলে থাকা কাঠ খেটে থাকা মানুষজন, যারা সেই কমিউনিটিতে বিলং করে, তাদেরকে ইন্ডিয়ান কনটেক্সটে আদিবাসী বলা হয়। যেমন বাংলাদেশের চাকমারা এক ধরনের আদিবাসী, আমাদের ভারতবর্ষে যেরকম প্রচুর এই শিডিউল ট্রাইবের কমিউনিটি রয়েছে, যারা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এই জায়গায় খুব ভীষণভাবে থাকে। আমাদের বাংলাতেও পুরুলিয়াতে একটা বড় অংশের লোকজন এই কমিউনিটিতে বিলং করে। ফলে এই যে কমিউনিটির লোকজন, তাদেরকে আমরা ট্রাইব বলতে পারি। ফলে ট্রাইবের ডেফিনেশন আমরা পরে দেখছি। মহাশ্বেতা দেবীর একটা বড় অংশের লেখার মধ্যে এই ট্রাইবাল পিপলদের উল্লেখ পাওয়া যায়, কারণ তিনি তাদের সঙ্গে অনেক বেশি পরিমাণে অ্যাসোসিয়েটেড ফিল করতে চান। তিনি তার ব্রাহ্মণ্য পদবিটাকেও ছেড়ে দেন। পরবর্তীকালে তিনি
পড়েন ঢাকাতে ইডেন মন্টেসরি স্কুলে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসেন, হি স্টাডিড ইন মিদনাপুর মিশন গার্লস হাই স্কুল, তারপরে শান্তিনিকেতনে পড়তে যান। রবীন্দ্রনাথ তখন বেঁচে আছেন, 1936 থেকে 1938, 41 রবীন্দ্রনাথ মারা যান। 41 তিনি ম্যাট্রিকুলেশন শেষ করেন এবং তারপরে বিশ্বভারতীতেও তিনি একটা বড় অংশ কাটান এবং বিএ ইন ইংলিশ অনার্স কমপ্লিট করেন and then finished an MA in the Calcutta University. তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংলিশেই মাস্টার ডিগ্রি করেন এবং তারপরে দীর্ঘদিন তিনি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে 1964 থেকে পড়ান। তার লেখার মধ্যে she studied the Lodhas and the Shobors, the tribal communities of the West Bengal, women and the Dalits, নারীরা, দলিতরা, এদের যে একটা বড় অংশের লোকজনের মানে তাদের যে ব্রুটাল অপারেশন, সেটা তার লেখার মধ্যে চলে আসে যে এদেরকে কিভাবে যারা শাসক শ্রেণীর মানুষ তারা কেমন ভাবে অপ্রেস করছে তার কাহিনী। মানে বুঝতেই পারছো, মহাশ্বেতা দেবী স্ট্রংলি বিলিভস ইন লেফট রেভলিউশনারি সিস্টেম। রেভলিউশন মানে বিপ্লব, বন্দুকের নল যে ক্ষমতার উৎস, যেটা একসময় মাও সেতুং বলেছিল এবং যেটা খুব ভীষণভাবে এখানকার নক্সালবাড়ি আন্দোলন, আমি একটু পরে নক্সালাইট আন্দোলন নিয়ে আলোচনা করব, সেইটা তাকে তিনি সত্যি বিশ্বাস করতেন যে এটা বাস্তবে সম্ভব। সত্যি এই যে খেটে খাওয়া মানুষজনকে দিনের পর দিন ধরে এই জমিদাররা, এই সমাজের সকল আমরা বলতে পারি অ্যারিস্টোক্রেটিক সফিস্টিকেটেড সোসাইটি, তারা যে অপারেশনটা চালাচ্ছে তার বিপক্ষে রুখে দাঁড়ানো দরকার, এটা বিশ্বাস করতেন মহাশ্বেতা দেবী। এবং তার লেখার মধ্যে এই যে থিমটা, থিম অফ দ্য ব্রুটাল অপারেশন অফ দ্য আপার ক্লাসেস টুয়ার্ডস দ্য লোয়ার ক্লাস অফ দ্য পিপল, টুয়ার্ডস দ্য আদিবাসীস, এটা তিনি বারবার আনসার ব্যাক করার চেষ্টা করেছেন, তাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। In her elaborate Bengali fiction, she often depicted the brutal oppression on the tribal people and untouchables. They are অচ্ছুত by the powerful authoritarian upper caste landlords, moneylenders and venal government official. ফলে এই গল্পটা যখন আমরা পড়বো, এই দ্রৌপদীর দগ্ধি মেহেজেনের কাহিনী, দগ্ধি মেহেজেন কে? সে কিন্তু আসলে কোনো আর্য দ্রৌপদী নয়, সে একটা অনার্য খেটে খাওয়া আদিবাসী মহিলা, যে এই ল্যান্ডলর্ড, এই জমিদার, মানি লেন্ডার, যারা বেশি পরিমাণে চড়া সুদে ধার দিয়ে টাকা নেয়, and venal government official, পুলিশ, তাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর কাহিনী। এই পাওয়ারফুল অথরিটেরিয়ান পিপল, তাদের বিপক্ষে একটা আনটাচেবল, অচ্ছুত, কালো একটা আদিবাসী ভয়ঙ্কর উত্তর দেওয়ার কাহিনী। এবং তিনি লিখেছেন, আমরা একবার মহাশ্বেতা দেবীর কোটটা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট কোট। she wrote of the source of her inspiration, তার যে অনুপ্রেরণা, তার সোর্স হিসেবে তিনি বলেন, I have always believed that the real history is made by the ordinary people. So history, the narrative of the historiography is always told by the powerful people. শক্তিশালী মানুষদের ইতিহাস হয়। তোমরা যতই ইংলিশে লিটারারি পিরিয়ড পড়ছো, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, look at the name of these periods. They are named after the kings and the queens, not by the ordinary people. Akbar Nama, Humayun Nama, Samrat Ashok, এদের কাহিনী, not by the ordinary people. And Moshe Devi believed actually on the notion of the history from the below, a very important word, history from the below, মানে কি? History from the below মানে তলা থেকে যে ইতিহাসের কাহিনী বলা হয়, people's history, history from the below, এটা কি আমরা পরবর্তীকালে সাবঅল্টার্ন হিস্ট্রি বলবো। দেখবে আমার নোটসে সাবঅল্টার্ন কথাটা লেখা আছে। এই সাধারণ মানুষের ইতিহাস, তাদের ওপরে যে অত্যাচার করা হয়েছে তাদের ইতিহাস। এই জন্য এই পোস্ট মডার্ন পিরিয়ডে 1950 সালের পর থেকে অনেক বেশি যারা ইতিহাস নিয়ে চর্চা করে, যারা পরবর্তীকালে ইউপিএসসি দেবে, তারা জানবে অনেক বেশি পিপলস হিস্ট্রি নিয়ে আলোচনা চলছে, যে সত্যি যে ইতিহাস আমরা পড়েছি সেটা কি সঠিক ইতিহাস, নাকি সেটা পাওয়ারফুল পিপল যারা বলেছে তাদের ইতিহাস। সত্যি কি আকবর ভালো শাসক ছিলেন, নাকি আকবরের সময়কার কোন একজন ফার্মার, তার যদি ছেঁড়া ডায়েরির পাতা পাওয়া যেত তাহলে আমরা আকবরের অপারেশন এবং সাপ্রেশন সম্পর্কে জানতে পারতাম? আমরা তো জানতে পারি না। আমরা যে হিস্টোরিক্যাল ন্যারেটিভটা পাই, ন্যারেটিভ মিথস, বৃত্তান্ত, সেই গল্পটা আমাকে একটা পাওয়ারফুল লোক শোনাচ্ছে,
আজকে সোশ্যাল মিডিয়ার যুগেই সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে কিনে নেওয়া যাচ্ছে, তাহলে তখনকার যুগে তো যে কোনো সময় সেটাকে খুব সহজে ম্যানিপুলেট করা সম্ভব। So history from the below is a type of historical narrative which attempts to account for historical events from perspective of the common people rather than the leaders. There is an emphasis on the disenfranchised, the oppressed, the poor, the non-conformist, যারা কনফর্ম করে না, যারা সমাজের সঙ্গে সমাজের শক্তিশালী মানুষের বিপক্ষে রুখে দাঁড়ায়, নন কনফর্মিস্ট, and otherwise marginal group। এবং এই মার্জিনাল গ্রুপের মধ্যেই এই ট্রাইবাল পিপলরা পড়ছে। এক ধরনের হিউম্যান সোশ্যাল গ্রুপ, দোজ হু আর অলওয়েজ মার্জিনালাইজড। শক, আমরা বলতে পারি আমাদের মুন্ডা, সেখান থেকে শুরু করে সাঁওতাল, যারা অনেকটা এই ট্রাইবাল গ্রুপের মধ্যে পড়ে। এদেরকে এরা সমাজে কোনো সবসময় পার্শ্বরেখায়িত, মূল সমাজের মধ্যে কোনোদিন ঢুকতে পারেনি। তাদের বিপক্ষে তাদের যে ন্যারেটিভ, সেটাকে আমরা বলতে পারি পিপলস হিস্ট্রি। একটা অত্যন্ত সুন্দর এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, বলে সাবঅল্টার্ন। এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা কি পরিচিত? সাবঅল্টার্ন হিস্ট্রি বা সাবঅল্টার্নিজম আমরা পরিচিত নয়। বেশ, এই ওয়ার্ডটার সঙ্গে তোমাদেরকে পরিচিত করছি। সাবঅল্টার্ন স্কুল বলে একটা বিরাট বড় স্কুল রয়েছে, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, রণজিৎ গুহ এই স্কুলের সৃষ্টিকর্তা, পার্থ চ্যাটার্জি এন্ড আদার্স। কিন্তু এই কথাটা পোস্ট কলোনিয়াল স্টাডিজ এবং ক্রিটিক্যাল থিওরিতে প্রথম ব্যবহার করেন এই ইটালিয়ান মার্কসিস্ট অ্যান্টোনিও গ্রামসি, GRAMSCI, যার কথা তোমরা পোস্ট কলোনিয়াল স্টাডিজ এবং মার্কসিজমে পড়বে। The Antonio, the term subaltern designates and identifies the colonial populations who are socially, politically, and geographically excluded from the hierarchy of power of an imperial colony and from the metropolitan homeland of an empire. মেট্রোপলিটন হোমল্যান্ড মানে তাদের ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করছে, তাদের মেট্রোপলিটন হোমল্যান্ড কোনটা? লন্ডন। সেখান থেকে ভারতবর্ষকে শাসন করছে এবং তাদের যে হায়ারার্কি অফ পাওয়ার, সেখানে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষিত ভারতবাসী যারা সিভিল সার্ভেন্ট হচ্ছে তারা ইনক্লুডেড। যারা ধরা যাক তখন ছিল হচ্ছে, এখন তো IAS, তখন ছিল আমি ভুলে যাচ্ছি ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেটা দিয়ে তারা অ্যাডমিনিস্ট্রেশনে আসছে। অর্থাৎ যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি DM ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তাদের কথা বলছে না, যারা এই খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা এই ব্রিটিশ ক্ষমতার বাইরে সাধারণ ভারতীয় যারা এক্সপ্লয়েটেড হচ্ছে, নীল চাষি, না খেতে পাওয়া মুন্ডারা, তাদের কথা কেন বলছেন? দোজ হু আর সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি এক্সক্লুডেড ফ্রম দ্য হায়ারার্কি অফ পাওয়ার। ক্ষমতার যে বিন্যাস, সেখান থেকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে যারা বিচ্ছিন্ন সম্পূর্ণভাবে, তাদের কথা বলছে সাবঅল্টার্নিজমে। পরবর্তীকালে কার্ল মার্কস তার থিওরি অফ দ্য হিস্ট্রিতে এই সাবঅল্টার্নিজমের কথাটা খানিকটা বলেছিলেন, যেটা এই অ্যান্টোনিও গ্রামসি তাকে তুলে আনেন। এবং এই ভয়েস দেখতে পাচ্ছ দিদিকে, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বাঙালি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান ফিলোসফার অ্যান্ড থিওরিস্ট অ্যান্ড পোস্ট কলোনিয়াল থিঙ্কার, গায়ত্রী দি। সেই গায়ত্রী দি এবং খানিকটা হলেও রণজিৎ গুহ এবং আদার্স একটা সাবঅল্টার্ন গ্রুপ বলে একটা গ্রুপ তৈরি করেন। এবং এই গায়ত্রী চক্রবর্তী স্পিভাকে কিন্তু তোমরা যে টেক্সটটা পড়তে চলেছ, দ্রৌপদী, তার ট্রান্সলেটর, তার অনুবাদক। ফলে বুঝতেই পারছো এই যে ক্ষমতার যে একটা বিন্যাস, ক্ষমতার যে ভয়েস, তার বাইরে পড়ে থাকা পার্শ্বরেখায়িত যে সমস্ত ভয়েস, যেগুলো এই ওয়েস্টার্ন থিঙ্কিং থেকে আলাদা, যাদেরকে চিরকাল এই ওয়েস্টার্ন থিঙ্কিং ডিমোটিভেটেড করার চেষ্টা করেছে, ডিমিনিশ করার চেষ্টা করেছে, তার বিপক্ষে দাঁড়িয়ে একটা নতুন ভয়েস, একটা নতুন হিস্ট্রির কথা এই সাবঅল্টার্নিজম বলেছিল। ফলে মহাশয় দেবীর লেখার মধ্যে এই হিস্ট্রি ফ্রম দ্য বিলো, এই যেখানে রয়েছে খুব ভালো করে, কনস্ট্যান্টলি কাম অ্যাক্রস দ্য রিঅ্যাপিয়ারেন্স ইন ভেরিয়াস ফর্মস অফ ফোকলোর। ফোকলোর মানে মানুষের মুখে মুখে প্রচলিত যে লোকগীতি, যে লোকের কণ্ঠস্বর, ব্যালার্ডস, মিথস অ্যান্ড লিজেন্ডস, পুরাণ, লোকের মুখে মুখে চলে আসা কাহিনী, ক্যারিড বাই দ্য অর্ডিনারি পিপল অ্যাক্রস জেনারেশনস, যেটা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে, সেটাকে আমি বেশি অথেন্টিক ইনফরমেশন বলে মনে করি, রাদার দ্যান দ্য হিস্ট্রি মেড বাই দ্য পাওয়ারফুল পিপল, ন্যারেটেড বাই দ্য পাওয়ারফুল পিপল। The reason and inspiration for my writing are those people who are exploited and used.
আমার লেখার মূল কারিগর হচ্ছে তারা যারা এক্সপ্লয়েটেড এবং যারা ব্যবহৃত হচ্ছে, and yet do not accept defeat. তা সত্ত্বেও তারা হার স্বীকার করছে না, তারা হার মানছে না। ফর মি দ্য এন্ডলেস সোর্স অফ ইনগ্রেডিয়েন্টস ফর রাইটিং ইজ ইন দিজ অ্যামেজিংলি নোবেল সাফারিং হিউম্যান বিইংস। আমার কাছে লেখার উপাদান কোত্থেকে আসছে? এন্ডলেস সোর্স অফ ইনগ্রেডিয়েন্টস ফর রাইটিং, এই সমস্ত অ্যামেজিংলি দারুণ নোবেল সাফারিং হিউম্যান বিইংস, যারা যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তা সত্ত্বেও দে আর অনেস্ট অ্যান্ড নোবেল পিপল, গ্রেট পিপল। Why should I look for my raw materials elsewhere once I have started knowing them? আমি আমার লেখার কাঁচামাল, র মেটেরিয়াল অন্য জায়গা থেকে কেন নেব যতক্ষণ না পর্যন্ত আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি? Sometimes it seems to me that my writing is really their doing. মাঝে মাঝে আমার মনে হয় আমার লেখাগুলো তাদের কাজের রিফ্লেকশন। বুঝতে পারছো? From the ordinary voices, Moshadin is trying to create an extraordinary resistance. তার লেখার যে মূল উপযোগ্য বিষয় এই এক্সপ্লয়েটেড এবং ইউজড অর্ডিনারি পিপল, অর্ডিনারি মাসেস, ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বহু দূরে এক দারুচিনি দ্বীপের মধ্যে বসে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যেটা এই পাওয়ারফুল পিপল, মানিড পিপল, ল্যান্ডলর্ড যারা যারা মানি লেন্ডার, তাদের বিপক্ষে এক ধরনের কণ্ঠস্বর তৈরি করছেন মহাশ্বেতা দেবী। 1926 থেকে 2016, আমি চাকরি পাওয়ার আগের বছর তিনি মারা যান, আমার মনে পড়ে এখনো মহাশ্বেতা দেবী মারা গেলেন। ফলে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে এক দাঁড়িয়ে থাকা প্রতিবাদী এক কণ্ঠস্বর। তার প্রত্যেকটা লেখার মধ্যে 1977 তার নভেল অরণ্যের অধিকার, যেটা বিরসা মুন্ডার জীবন নিয়েছিল। হু ওয়াজ বিরসা মুন্ডা? আমরা সবাই জানি, ইন্ডিয়ান ট্রাইবাল ফ্রিডম ফাইটার, রিলিজিয়াস লিডার এবং ফোক হিরো, যাকে নিয়ে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি তার নাম দিয়ে, বিরসার নাম সিধু কানু এবং বিরসা মুন্ডা ট্রাইবের একজন বিরাট বড় লিডার। এবং সাঁওতাল বিদ্রোহ, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে ব্রিটিশ রাজের এগেনস্টে একটা বিরাট বড় মুভমেন্ট তৈরি হয়েছিল। তাদেরকে নিয়ে যে একটা মানে একটা ভয়ঙ্কর রিভল্ট এই মুন্ডা বেল্টে হয়েছিল, তার একটা অন্যতম কারিগর ছিলেন বিরসা মুন্ডা। এই ইতিহাসের পার্শ্বরেখায়িত চরিত্রকে নিয়ে অরণ্যের অধিকার লেখা, পড়লে গায়ে কাটা দেবে, এই গল্পটা পড়তেও দারুণ লাগবে। ফলে মহাশ্বেতা দেবীর লেখার স্টাইলের সঙ্গে আশা করছি আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে পেরেছি তিনি কি ধরনের লেখা লেখেন। বলো, মোটামুটি পরিষ্কার হয়েছে কিনা? এবার আমি চলে আসবো কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, কারণ এই ডেফিনেশন গুলো মানে বলা খুব দরকার। এক নম্বর হচ্ছে ট্রাইব। হু আর দ্য ট্রাইবস? এবার এই ট্রাইবের ক্ষেত্রে there are two definitions. One is that of the Western people, কারণ মাথায় রাখতে হবে the conception of the tribe has first been actually assigned by the Britishers. প্রথমবার ব্রিটিশাররা এই ট্রাইবের ডেফিনেশন দিয়েছিল, এবং ট্রাইব এই কথাটা কিন্তু অ্যানথ্রোপোলজি দ্বারা ইউজ করেছিল। মাথায় রাখতে হবে অ্যানথ্রোপোলজি at first it was not a scientific study of the humanity, it was a part of the military science. সাহেবরা যখন ভারতবর্ষে প্রথমবার এসেছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি ভেবেছিল দোজ হু আর ট্রাইবাল পিপল, যারা সাঁওতাল, যারা মুন্ডা, তারা মানুষ নয়, সাব হিউম্যান বা প্রোটো হিউম্যান ক্যাটেগরির মধ্যে তারা রেখেছিল। এবং বারবার সেখানে সাঁওতালদের জন্য আলাদা তারা একটা সোশ্যাল এরিয়া, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন তারা বেঁধে দেয়, কারণ এই ধরনেরই ডিকটেশন, এই ধরনেরই চিন্তা ভাবনা তাদের ছিল। লর্ড ক্লাইভ থেকে শুরু করে সবাই এই চিন্তায় বিশ্বাস করতো। পরবর্তীকালে অ্যানথ্রোপোলজি যখন এটা মডার্ন সায়েন্সে রূপান্তরিত হয়, যখন হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বায়োলজি, কালচার, ডিফারেন্ট কাইন্ড অফ সোসাইটি, এই ধারণাগুলো আস্তে আস্তে তৈরি হয়, তখন এরাও যে সাধারণ একজন মানুষ তার স্বীকৃতি অনেক পরে আসে। ফলে একটা বড় সময় জুড়ে ভারতবর্ষে এই সাঁওতালদেরকে, এই মুন্নাদেরকে সত্যি সভ্যতা থেকে সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন করে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। ফলে the definition of the tribe is a very contested definition. জানে না অনেকে মানে এই ডেফিনেশনটা প্রপারলি দেওয়া অনেকে দিতে পারে না, দেওয়া মুশকিল হয়ে পড়ে, কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। কিন্তু আমরা বলতে পারি it's a basically a category of the human social group and it has its own kinship structure. kinship structure মানে তারা নিজেদের মধ্যেই একটা ফ্যামিলি তৈরি করে, তার বাইরে তৈরি করে না। ওকে, তাদের আত্মীয়রা সেই গ্রুপের মধ্যেই হয়, এবং বিং
হায়ারার্কিক্যালি লার্জার দেন আ লিনিয়েজ অর ক্ল্যান, ক্ল্যান মানে একটা এন্টায়ার জাতি গোষ্ঠী, তার থেকে জেনারেলি ট্রাইব আরো বড় হয় এবং তার মধ্যে একটা চিফডম থাকে। চিফডম মানে সেই ট্রাইবেরকে চিফ অনেক ক্ষেত্রে চিহ্নিত করা হয়। ফলে আমরা বলতে পারি ট্রাইবাল মানে এক ধরনের সোশ্যাল গ্রুপ, যে সোশ্যাল গ্রুপের মধ্যে বেসিক্যালি অনেক ধরনের ক্লাসিফিকেশন, অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে। যেরকম এলম্যান সার্ভিস বলে একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, তিনি একটা ক্যারেক্টারিস্টিক অনেকগুলো ক্যাটেগরি কথা বলেছিলেন যে হান্টার গ্যাদারার ব্যান্ডস থাকবে। হান্টার গ্যাদারার মানে যারা যারা জেনারেলি শিকার করে খায়, হান্টার এন্ড গ্যাদারার, গ্যাদার করে খায়। যারা এসেনশিয়ালি ট্রাইবাল সোসাইটি থাকবে উইথ লিমিটেড ইনস্ট্যান্সেস অফ সোশ্যাল র্যাঙ্ক অ্যান্ড প্রেস্টিজ, তলা থেকে উপর অব্দি বিভিন্ন সোশ্যাল র্যাঙ্ক থাকবে। স্ট্র্যাটিফাইড ট্রাইবাল সোসাইটিজ লেড বাই দ্য চিফট্যান্স, যাদের একজন প্রধান ট্রাইবালদের যে প্রধান হন, ট্রাইবাল যিনি প্রধান তিনি থাকবেন। এবং সিভিলাইজেশনস উইথ কমপ্লেক্স সোশ্যাল হায়ারার্কি, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সোশ্যাল হায়ারার্কি তৈরি হবে। এইটা হচ্ছে ইন জেনারেল ট্রাইবের ডেফিনেশন বাই দ্য ওয়েস্টার্ন পিপল। এবার আমাদের ইন্ডিয়াতে ট্রাইবকে জেনারেলি আদিবাসী বলা হয়। It's the collective term for the tribes of the Indian subcontinent. Indian subcontinent যে বিভিন্ন ট্রাইব, ধরা যাক মুন্ডা, সাঁওতাল, এই যে মানে বিভিন্ন জায়গা জুড়ে, যেটা ভারতবর্ষের প্রায় অনেকে বলে যে টোটাল পপুলেশনের 6 বাংলাদেশে সরি ইন্ডিয়ার প্রায় 8.6 ইন্ডিয়ান পপুলেশন, প্রায় 8.6 ইন্ডিয়ান পপুলেশন, যার মধ্যে সিকিমের একটা বড় অংশ, নর্থ ইস্টের একটা বড় অংশ, এগুলো ইনক্লুডেড। ঠিক আছে, ফলে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাইবালের ডেফিনেশন দিতে গিয়ে আমরা এটুকু বলতে পারি ইটস আ কালেকটিভ টার্ম ফর দ্য ইন্ডিজিনাস কমিউনিটি হু আর কনসিডার্ড ইন্ডিজিনাস টু প্লেসেস উইদিন ইন্ডিয়া হোয়ারিং দে লিভ, যেখানে তারা জন্মেছে সেখানেই তারা বড় হয়েছে, আইদার অ্যাজ ফরেজার্স অর অ্যাজ ট্রাইবালিস্টিক সেডেন্টারি কমিউনিটিস, বা তারা আইদার তারা ফরেস্টার অথবা তারা ট্রাইবালিস্টিক সেডেন্টারি কমিউনিটি হিসেবে দিনের পর দিন আছে। তাদেরকে আমরা মোটামুটি ইন্ডিয়ার কনটেক্সটে ট্রাইব বলি। এবার কথাটা হচ্ছে এই ট্রাইবাল বা আদিবাসী, এই কথাগুলো ইম্পর্টেন্ট হয়ে উঠছে কেন? কারণ মহাসাগরীর এই দ্রৌপদী গল্পের যে মূল চরিত্র দ্রৌপদী মেহেজন, শি ইজ অ্যান আদিবাসী and she is connected with the Naxalbari movement or Naxalite movement. আমরা জানি যে Naxalite is a kind of left wing extremism, এবং ভারতবর্ষে নক্সালিজমকে একটা টেররিস্ট অর্গানাইজেশন বলে ধরা হয়। একটা বিরাট অঞ্চল জুড়ে তোমরা দেখতে পাচ্ছ, রাঁচি, বিহার, ঝাড়খণ্ড, একটা বড় অংশ জুড়ে ট্রাইবালদের একটা বিরাট বড় জায়গা রয়েছে, এবং তাকে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন তাকে রেড করিডোর বলেছেন। রেড করিডোর মানে সেখানে ট্রাইব মানে এই ধরনের এই মাওয়িস্টদের যে এবং নক্সালাইট যে ইনসার্জেন্ট এরিয়া, সেখানে বিভিন্ন ধরনের ল্যান্ডমাইন থেকে শুরু করে টেররিস্ট র্যাডিক্যাল অ্যাক্টিভিটি সেখানে করা হয়। ফলে Naxalite movement is a political ideology. It is part of the left-wing extremism, and basically it's a Maoist group. Mao Zedong, যিনি বিশ্বাস করতেন বন্দুকের নলি হচ্ছে ক্ষমতার উৎস, যদিও পরবর্তীকালে মাও সেতুং একেবারেই একটা ডিফারেন্ট পলিটিক্যাল লিডার হিসেবে ইমার্জ করেন চায়নাতে, কিন্তু তার যে শিখিয়ে দেওয়া যে পদ্ধতি, যে একটা সমাজতান্ত্রিক বিপ্লব, একটা সোশিয়ালিস্টিক রেভলিউশন হবে এবং সেখানে সম্পত্তি বলে অন্য কোনো অধিকার থাকবে না, মানুষের কোনো প্রাইভেট প্রপার্টির কনসেপশন থাকবে না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক মার্কসিস্ট প্রপোনেন্ট। তার উপরে বেস করে এই মাওয়িস্ট ইডিওলজি তৈরি হয় এবং তার উপরে বিশ্বাস করে এই নকশালরা প্রথমবার ভারতবর্ষে আন্দোলন শুরু করে। বলো স্যার, মাও কে ছিল? মাও হচ্ছে মাও সেতুং। আমি একবার দেখিয়ে দেবো কে মাও ছিল। মাও সেতুং ছিল হচ্ছে তার চায়নাতে, এই চায়নাতে তিনি ছিলেন, তার একটা নাম ছিল, নামটা ভুলে গেলাম, মানে প্রাইম মিনিস্টার নয়, চেয়ারম্যান বলা হতো। ইয়েস, চেয়ারম্যান। This is Mao Zedong. 1893 to 1976 chairman Mao বলে ডাকা হতো, Chinese communist revolutionary who was the founding father of the People's Republic of China. People's Republic of China কে সৃষ্টি করেছিল
1949-এ চায়না স্বাধীন হয়। আনটিল হিজ ডেথ টু 1976 তিনি চাইনিজ কমিউনিস্ট পার্টিকে ভয়ঙ্করভাবে শক্তিশালী করেন। মাও সেতুং জীবনে কোনোদিন কার্ল মার্কসকে দেখেননি, দেখলে তিনি কি বলতেন আমি জানি না, কারণ কার্ল মার্কস, অনেকেই বলেন যে কার্ল মার্কসের থিওরির সব থেকে বড় প্যারাডক্স হচ্ছে কার্ল মার্কস সারা জীবন বলে গেছেন যে যারা শিল্পের সঙ্গে যুক্ত, যারা শ্রমিক, ইন্ডাস্ট্রিয়াল লেবারার, তারাই রেভলিউশন ঘটাবে, কৃষকরা রেভলিউশন ঘটাবে না, এগ্রিকালচারাল পিপলরা রেভলিউশন ঘটাবে না। এটাই তিনি তার বিখ্যাত বই ক্যাপিটালে বলেছেন, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছেন। কিন্তু তাকে সম্পূর্ণরূপে মিথ্যে করে এই মাও সেতুং তিনি যখন রেভলিউশন করেন চায়নাতে, তার যত রেভলিউশনারি লোক ছিল তারা কিন্তু প্রত্যেকই কৃষক, সাধারণ খেটে খাওয়া কৃষক। ফলে তারা কেউ ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মানুষ ছিল না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে ইন্ডাস্ট্রির ওয়ার্কারদের রেভলিউশন হয়েছিল বলশেভিক রেভলিউশন রাশিয়াতে, কিন্তু চীনে সেটা হয়নি। পরে এই যে কয়েকজন ল্যান্ডলর্ডের কাছ থেকে খাদ্যশস্য দখল করে নেওয়া এবং তারপরে একটা সরকার প্রতিষ্ঠা করা, তার এক্সাম্পল দেখিয়েছিলেন মাও সেতুং। যদিও তিনি নিজে, আমাকে অবশ্যই বলতে হবে, তিনি নিজে পরবর্তীকালে একজন একনায়কতান্ত্রিক লিডারে পরিণত হন। মানে যে কোনো মার্কসিস্ট থটেরই আলটিমেট যেটা ট্র্যাজেডি, সেটা হচ্ছে সমস্ত লিডারই মার্কসিজমের নাম করে নিজে একজন একনায়কে পরিণত হয়। স্ট্যালিন তার সবচেয়ে বড় এক্সাম্পল, খানিকটা হলেও লেনিন এবং অবশ্যই মাও সেতুং। প্রত্যেকেই বিভিন্ন সময়ে একনায়কতান্ত্রিক একটা মানুষে পরিণত হয়েছেন। এই মাওয়ের ইডিওলজিতে বিশ্বাস করে, মাওইজম, এই মাওয়ের থিওরির উপর বিশ্বাস করে, এই মাওইজম যেটা বিশ্বাস করে that peasantry are the revolutionary vanguard in pre-industrial societies rather than the proletariat। এই যে peasantry, যে কৃষকরাই রেভলিউশনারি ভ্যানগার্ড হবে, বিপ্লবের দূত হবে এবং একদিন পৃথিবীতে বিপ্লবকে আনবে এরা। তাহলে ভারতবর্ষে এখনো পর্যন্ত মাওইজমের যে মুভমেন্ট, এই নক্সালাইট যে মুভমেন্ট এতটাই এক্সট্রিম যে এটাকে একটা টেররিস্ট অর্গানাইজেশন বলে চিহ্নিত করা হয়। এবার প্রশ্নটা হচ্ছে, কেন আমি নকশাল কথাটা বলছি? কারণ নকশাল কথাটা প্রথমবার আসে 1967 সালে। নকশাল কথাটা অ্যাকচুয়ালি একটা জায়গার নাম, সেই জায়গার নাম হচ্ছে নকশাল বাড়ি ব্লক, যেটা শিলিগুড়ি সাব ডিভিশনের অন্তর্গত এবং অনেকটা দার্জিলিং ডিস্ট্রিক্টে। এই দার্জিলিং জেলায় 1967 সালে দুজন ভদ্রলোক, একজন হচ্ছেন চারু মজুমদার এবং আরেকজন হচ্ছেন কানু সান্যাল এবং অবশ্যই ছিলেন জঙ্গল সান্তাল। এই তিনজন চারু মজুমদার যার পরবর্তীকালে মৃত্যু ঘটে, কানু সান্যাল মারা যান এনকাউন্টারে এবং জঙ্গল সাঁওতাল তিনি ওখানকার এই হাতিঘোষিয়া ভিলেজ দার্জিলিং ডিস্ট্রিক্টে তার একজন সাঁওতাল ছিলেন। তো এই তিনজনের নেতৃত্বে 1967 সালে it was an uprising and revolution against the landlords, জমিদারদের বিপক্ষে দার্জিলিং ডিস্ট্রিক্টে। It was mainly led by the tribals and the radical communist leaders of the Bengal and further developed into the Communist Party of the India, Marxist Leninist। এটা কিন্তু এক সেকেন্ড, একটা ছোট মতো পোকা এসছে, হ্যাঁ তাকে সরিয়ে দিলাম। এবং এটা কিন্তু সিপিআইএম নয়, সিপিআইএমএল, যেটা এখনো ব্যান 1969-এ তার জন্ম দেয়। এবং তারা মানে 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 ভাবতেই পারবে না যে ঘটনাটা ঘটে 1967 থেকে 1971 পর্যন্ত। মানে বিরাট, মানে এই যে চাইনিজ রেভলিউশন অফ 1949, তার আগে ভিয়েতনাম ওয়ার, কিউবান রেভলিউশন, কিউবা থেকে রেভলিউশন হয়েছিল, এখান থেকে ইন্সপিরেশন নিয়ে এরা বাংলার একটা বিরাট অংশের মানুষজন এতে অংশগ্রহণ করে। এবং তৎকালীন যারা নক্সালাইট মুভমেন্ট দেখেনি তারা বিশ্বাস করতে পারবে না, আমাদের স্যারেরা বলে যে তৎকালীন প্রেসিডেন্সি, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে, যার গল্প তোমরা শুনেছো যে নকশালরা ছুটে পালাচ্ছে, পিছন দিক থেকে পুলিশরা গুলি করছে। সত্যি এরকম ঘটেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ব্রিলিয়েন্ট ছেলে, আমার চেনে জানা বহু আমার শিক্ষক, তারা এই নক্সালাইট, আমি নাম করতে চাই না, তারা এই নক্সালাইট মুভমেন্টে পার্টিসিপেট করেছিল।
কারণ তারা সত্যি এক সময় বিশ্বাস করেছিল যে বন্দুকের নল ক্ষমতার উৎস এবং একদিন সত্যি বিপ্লব হবে। এই ধনতান্ত্রিক পরিবেশ থেকে মানুষকে মুক্তি দিতে এবং এই ক্যাপিটালিস্ট কনস্ট্রাকশন থেকে মানুষকে মুক্তি দিতে একটা বিপ্লবের প্রয়োজন, এবং বিপ্লব একটা একটা কমিউনিস্ট সোসাইটি, একটা সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটি, সমাজতান্ত্রিক সমাজ তৈরি করবে যেখানে সম্পত্তির অধিকার কেবলমাত্র বড় লোকদের থাকবে না। ভাবতেই পারবে না কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে সব জায়গার ব্রিলিয়েন্ট বিভিন্ন ছাত্রছাত্রী, প্রেসিডেন্সিতে তখন ক্লাস হয়নি এমন সময় গেছে, এরকম সময় গেছে যে পরীক্ষা দিচ্ছে এবং তোমাদের বেঞ্চের মধ্যে কি বলে ছুরি আটা অবস্থায় পরীক্ষা দিচ্ছে, এবং সেই জন্যই ওই 1971 এর ব্যাচকে অনেকেই নক্সাল ব্যাচ বলা হয়, ঠিক মতো পরীক্ষা হয়নি বলে। ফলে এই যে নক্সালাইট রেভলিউশন, এই নকশালবাড়ি রেভলিউশনটা কিন্তু পুরোপুরি মানে কন্ডাক্ট করেছিল কয়েকজন রেভলিউশনারি, যারা শিক্ষিত রেভলিউশনারি, যেরকম এই কানু সান্যাল এবং কানু সান্যাল এবং চারু মজুমদার, এরা কন্ডাক্ট করেছিল। চারু মজুমদার মারা গিয়েছিলেন একদমই মানে আমরা বলতে পারি ক্রায়োজেনিক রকেটের মতো। তিনি জন্মেছেন একটা ল্যান্ডলর্ড ফ্যামিলিতে, নিজে জমিদারের ছেলে, শিলিগুড়িতে নিজে জমিদারের ছেলে হয়ে মিলিটেন্ট নক্সালাইট মুভমেন্টে করেছেন, নিজের বাড়িতে নিজে আক্রমণ করেছেন। রাজশাহীতে জমিদারি পরিবারে জন্ম চারু মজুমদার এবং কানু সান্যাল। ফলে এরা শিক্ষিত বাঙালি, এদের সঙ্গে যোগদান করেছিল হাজার হাজার ট্রাইবাল পিপল, পিজেন্টরা। অ্যান্ড আমরা যদি সেই কাহিনী শুনি আমরা জানতে পারবো 3রা মার্চ 1967 some peasants seized a plot of the land in the region and started harvesting the crop. নিজের একটা জমি দখল করে নিয়ে সেখানে ফসল ফলাতে আরম্ভ করলো। By the 18th of March the peasants started seizing the land from the জোতদার, মানে landlords who owned large plots of land, তাকে আমরা জোতদার বলি। Peasant committees were set up throughout the region within 4 months. বিভিন্ন জায়গাতে গোটা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট জুড়ে প্রচুর কৃষকদের কমিটি তৈরি হলো, এবং আমরা দেখতে পেলাম এই peasant committee they seized the land, তারা জমি দখল করলো, food grains, খাবারের শস্য, and arms from the landlord, প্রচুর পরিমাণে বন্দুক থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা দখল করেছিল। That actually leads to the violent clashes. এবং এই দগ্ধি মেহেজনকে আমরা যখন দেখবো, সে কিন্তু ইনফরমেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দিয়ে বেড়াচ্ছে নিজের প্রাণের বিনিময়ে। সে কোনো ইনফরমেশন তার যখন বন্ধুদেরকে বাঁচাবার জন্য সে কোনো তথ্য তার মুখ থেকে বার করবে না, সারা রাত জুড়ে তার উপরে অত্যাচার করবে। সেনানায়ক বলতে সিম্বলিক ফিগার, বেসিক্যালি সেনানায়ক সিম্বলাইজ করছে কাকে? সেনানায়ক সিম্বলাইজ করছে আমাদের আর্মিকে, আমাদের মিলিটারিকে, অ্যাকর্ডিং টু মহাশ্বেতা দেবী, যারা এই ল্যান্ডলর্ডদের এজেন্ট, সেনানায়ক। ফলে the first clash occurred between the peasants and the landlords when a sharecropper Bigul Kisan was beaten up by the landlord gentry. Bigul Kisan কে যখন মারা হয় তখন এরা মানে একটা বিরাট বড় ভায়োলেন্ট ক্ল্যাশ হয়। গভর্নমেন্ট তখন মোবিলাইজ করতে আরম্ভ করে, এবং যেটা ঘটে সেটা কি, ইন্সপেক্টর অফ দ্য ঝাড়গাঁও ভিলেজ ওয়াজ কিল্ড বাই দ্য পিজেন্ট কমিটি, একজন পুলিশ অফিসারকে মেরে দেয়। টি গার্ডেন ওয়ার্কার এবং দার্জিলিং এর একটা বড় অংশের লোকজন তারাও পার্টিসিপেট করে, জঙ্গল সাঁওতাল এখানে পার্টিসিপেট করে, এবং বেশ কয়েকজন এদের রেভলিউশনারি, যেমন চারু মজুমদার আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এবং ত্রিবেণী কানু, শুভম, আলী গোর্খা মাঝি, তিলকা মাঝি, তাদেরকে মেরে ফেলা হয়। তারা লাল সেনা তৈরি করে। এই সময়টা প্রায় 1975 সাল পর্যন্ত, 71 আস্তে আস্তে ঝিমিয়ে যায় এবং 75 অব্দি চলে এই ভয়ঙ্কর লড়াই। সেখানে কিন্তু আমার চেনা জানা এবং মানে one of the most brilliant students of the presidency of the St. Xavier's, of the Calcutta University, of the Shibpur Engineering College and Jadavpur College, Jadavpur University, তারা পার্টিসিপেট করে। ফলে এটা কিন্তু কেবলমাত্র আমরা বলতে পারি না কয়েকজন ট্রাইবালদের তৈরি করা মুভমেন্ট, বেশ কয়েকটা শিক্ষিত বাঙালি এর মধ্যে পার্টিসিপেট করে। ফলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্টোরি অফ নকশালবাড়ি মুভমেন্ট, যেটার অনেকটাই কনটেক্সটটা আমরা একটু পরে দেখতে পাবো এই দগ্ধি মেহেজেনের মধ্যে দিয়ে। বলো পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। পরিষ্কার। স্যার বন্দুকের নলি ক্ষমতার উৎস, স্যার এটা তো মাও বলেছিল নাকি?
এটা মাওয়ের কথা। মাও স্ট্রংলি বিলিভস অন দিস থিওরি দ্যাট It is. ইয়েস, যে বন্দুকে নড়ি হচ্ছে ক্ষমতার উৎস। ফলে এই যে ভয়ঙ্কর লড়াই, এই ভয়ঙ্কর লড়াইয়ে অনেক ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রীর মৃত্যু যেরকম ঘটেছে, সেরকম ভাবে বহু সাধারণ জঙ্গলে খেটে খাওয়া মানুষেরও মৃত্যু ঘটেছে। তারই গল্প আমরা খানিকটা এই দোপ্তি মেহেজেনের মধ্যে দিয়ে দেখতে পাবো। বলো, সবার কাছে মোটামুটি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে যে আদিবাসীদের সঙ্গে ট্রাইবালদের সঙ্গে কি করে এই নকশালবাড়ি কানেকশনটা আসছে, এবং মহাশ্বেতা দেবীর রচনার মধ্যে কেন এই নকশালবাড়ি বারবার ফিরে আসছে। কারণ তিনি বিশ্বাস করতেন যে এই পার্শ্বরেখায়িত মার্জিনালাইজ সাবঅর্ডান পিপল, দে হ্যাভ টু টেক আপ দ্য পাওয়ার, তাদের একদিন ক্ষমতাকে দখল করতেই হবে। এটাই ইতিহাসের শেষ পরিণতি, যদিও সেটা হয়নি, কিন্তু সেটাকে মহাশ্বেতা দেবী খুব ভীষণভাবে বিশ্বাস করতেন। বলো, এতটুকু পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। স্যার নক্সালাইট মুভমেন্ট স্যার কত সাল থেকে শুরু হয়? নক্সালাইট মুভমেন্ট শুরু হয় 1967 নকশালবাড়ি আপরাইজিং, এবং চলেছিল খুব ভীষণভাবে 1972-1975 এ সম্পূর্ণরূপে শেষ হয়। দুই চিফ মিনিস্টার, অবশ্যই আমাদের একটা হচ্ছে আমাদের ভুলে গেলাম তার নাম, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে একটা বড় নক্সালাইট মুভমেন্টকে শেষ করে দেওয়া হয়, এবং তারপরে বাংলা কংগ্রেসের অজয় মুখার্জির সময়ে প্রচুর নক্সালাইট যারা এই নক্সালবাড়ি মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল তাদেরকে মার্ডার করা হয়, অনেকেই বলে ইল্লিগালি মার্ডার করা হয় তাদেরকে, উইদাউট এনি ওয়ারেন্ট, উইদাউট এনিথিং। মানে সেই সময় পুলিশের বন্ধু, সেই প্রথমবার বলা যেতে পারে পুলিশের বন্ধুকে এনকাউন্টার করা হয়, এবং এনকাউন্টারটা অনেক সময় যেটা করা হয়, এনকাউন্টারে তো বুলেটের হিসেব চাওয়া হয়, কিন্তু সেই সময় পুলিশের বুলেটের হিসেবও চাওয়া হয়নি, এটা অনেকেই বলে। ফলে this is actually the story of the Naxalbari uprising and Naxalbari revolution. পরিষ্কার? মোটামুটি পরিষ্কার তো? বেশ। এরপরে আমরা দুজনকে জাস্ট দেখে নেবো, একটা হচ্ছে দ্রৌপদী এবং একটা দ্রৌপদী মেহেজন। আগে দ্রৌপদী যে মাইথোলজিক্যাল ক্যারেক্টারটা, তাকে আমরা জাস্ট একবার দেখে নেব, এবং তাকে তার সম্পর্কে আরো ভালো করে আমরা যখন টেক্সটটা পড়বো আর একটু ভালো করে দেখব। হু ওয়াজ দ্রৌপদী? দ্রৌপদী, তাকে পাঞ্চালী বলা হয়, যাজ্ঞসেনী বলা হয়, a very famous protagonist of the Hindu epic Mahabharata, and she was the common wife of the 5 Pandava brothers, Yudhishthir, Bhim, Arjun, Nakul and Sahadev. এবং আমরা জানি she was actually one of the most beautiful women of her time and was prophesied to bring the end of many warriors. তিনি তার হাত দিয়েই বহু যোদ্ধার শেষ হবে, তার কথা বলা হয়েছিল এই দ্রৌপদীর মধ্যে দিয়ে। কিন্তু দ্রৌপদী কাকে রিপ্রেজেন্ট করে? দ্রৌপদী রিপ্রেজেন্ট করে আর্য জাতিকে, আরিয়ান সিভিলাইজেশন। ধরা হয় যে মহাভারত এই আরিয়ানদের লেখা একটা ন্যারেটিভ। ফলে মহাভারতের দ্রৌপদী, তাকে হেল্প করার জন্য, তাকে যখন গোটা সভার মধ্যে সম্পূর্ণরূপে তাকে বিবস্ত্র করা হচ্ছে, তাকে সম্পূর্ণরূপে তার কাছ থেকে সমস্ত বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে, তাকে হেল্প করার জন্য কৃষ্ণ ছিল। কৃষ্ণ ওয়াজ আ গড, কৃষ্ণ একজন ঈশ্বর। ঈশ্বর দ্রৌপদীর পাশে ছিল, কিন্তু এই যে as Draupadi is disrobed by the দুঃশাসন, কৃষ্ণ comes to her aid, কৃষ্ণ কিন্তু তার পাশে ছিল। কিন্তু এখানে এই যে গল্পে দ্রৌপদী মেহেজন, তার পাশে কিন্তু কোনো কৃষ্ণ নেই। তাকে নিজের লড়াই লড়তে হচ্ছে। তাকে যখন মলেস্ট করছে, তার সমস্ত জামা কাপড় যখন খুলে নিচ্ছে পুলিশেরা, তখন তাকে তাকে লড়তে হচ্ছে। এবং আমরা দেখবো হাউ শি ইজ ইউজিং হার নুডিটি, তার যে নগ্নতা, সেটাকে সে কিভাবে তার এম্পাওয়ারমেন্ট হিসেবে ব্যবহার করবে। সে সেনানায়কের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, এসো আমাকে রেপ করো, কতটা করতে চাও। এই যে একটা ভয়ঙ্কর প্রশ্ন সে ছুঁড়ে দিচ্ছে, সে একজন আদিবাসী ওমেন। She doesn't believe on the Hindu religion. আমরা জানি যে আদিবাসী একটা অন্য ধরনের একটা প্যাগান রিলিজিয়নে বিশ্বাস করে, তাদের ঈশ্বর আলাদা। ফলে সেই একটা নারী দাঁড়িয়ে যখন এই পুরুষতান্ত্রিক সমাজের গায়ে যেন থাপ্পড় মারছে। দ্রৌপদী ইজ
what Draupadi written into the patriarchal and authoritative sacred text as proof of the male power would not be. যে দ্রৌপদী হচ্ছে দ্রৌপদী যিনি এই পেট্রিয়ার্কাল অথরিটেটিভ সোসাইটিতে, এই যে অথরিটেটিভ সেক্রেট টেক্সট কোনটা মহাভারত, কিসের রিপ্রেজেন্ট করছে? এই পুরুষতান্ত্রিক ক্ষমতাকে রিপ্রেজেন্ট করছে, যেটা দ্রৌপদী করতে পারেনি, তিনি ঈশ্বরের সাহায্য নিয়ে করেছিলেন, সেটা দ্রৌপদী মেহেজন নগ্ন হিসেবে করছেন। এরা উত্তর দিচ্ছেন। আমরা যখন টেক্সটটা পড়বো, আমরা প্রত্যেকটা পাতায় পাতায় এই আর্য দ্রৌপদী এবং অনার্য দ্রৌপদী মেহেজন, তার মধ্যে যে বাইনারি, তার মধ্যে যে ডিফারেন্স, এবং এই দ্রৌপদী মেহেজনের চোখের মধ্যে আছে আগুন, she is almost an embodiment of fire, তার কোনো আলাদা করে কোনো ঈশ্বরের প্রয়োজন নেই, কোনো আলাদা করে মেল রেভলিউশনারি, তার যে অন্যান্য পুরুষ বিপ্লবী সাঙ্গপাঙ্গ কারুর প্রয়োজন নেই, সে একা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে লড়তে পারে এই সেনানায়কের বিপক্ষে। সেই কথাই বারবার এই টেক্সটের মধ্যে বলার চেষ্টা করেছেন মহাশ্বেতা দেবী। বলো, am I clear? হ্যাঁ স্যার। বেশ 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 বেশ। এবার আমরা যেটা করব, আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সবই দিয়ে দিয়েছি, আমরা এবার সরাসরি টেক্সটার মধ্যে ঢোকার চেষ্টা করবো, টেক্সট খানিকটা আমরা পড়ার চেষ্টা করবো। আমাদের হাতে যদিও সময় অনেকটা কমে এসছে, কারণ আজকের ক্লাসে আমরা অনেকটা ইন্ট্রোডাকশন দিয়েছি, তাও আমরা টেক্সটের শুরুর দিকটা একটু পড়ে নিয়ে তার ফ্লেভারটা বোঝার চেষ্টা করবো। So let us begin. Draupadi. The text has been translated by গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এবং টেক্সটটা লিখেছেন আমরা সবাই জানি মহাশ্বেতা দেবী। শুরু করছি। Yes. Name Draupadi Mejen, age 27. নাম দ্রৌপদী মেহেজন। একটু আসতে মা, একটু আসতে। এজ 27, 27 বছর বয়স। হাজবেন্ড দুলনা মাঝি, ডিসিজড, হাজবেন্ড দুলনা মারা গেছে অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী। ডোমিসাইলড চেরাখান, বানখারঝা, ইনফরমেশন whether dead or alive or assistance in arrest 100 rupees. গল্প শুরু হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা মাঝে মাঝে দেখতে পাই আমাদের বিভিন্ন খবরের কাগজে। এখানে তার মাথার উপরে একটা ইনাম রয়েছে, একটা টাকা রয়েছে, মাত্র 100 টাকা, বেশি নয়। কি নাম? তার দ্রৌপদী মেহেজন, 27 বছর বয়স, হাজবেন্ড দুলনা মাঝি, ডিসিজড, মারা গেছে। চেরাখান বানকারঝা ডিস্ট্রিক্টের, মানে ওই অঞ্চলের, তার যদি কেউ ইনফরমেশন দিতে পারে whether dead or alive or তাকে অ্যাসিস্ট্যান্স ইন অ্যারেস্টে সাহায্য করতে পারে, he will get or she will get 100 rupees, an exchange between two liveried uniforms. Livery মানে কি? LIVRY, livery, anyone? উর্দি পোশাক পরিহিত, স্যার উর্দি পরা পোশাক পরিহিত, ওয়্যারিং আ স্পেশাল ইউনিফর্ম। আর্মির এক ধরনের স্পেশাল লিভারি থাকে, পুলিশদের এক ধরনের স্পেশাল উর্দি থাকে। এই উর্দি পরিহিত দুই মানুষদের মধ্যে কনভারসেশন এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা করব। বুঝতে পারছো, বারবার কিন্তু মহাশ্বেতা দেবীর লেখার মধ্যে পুলিশদেরকে বা আর্মিকে আলাদা করে সম্মান দেওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আনলাইক আদার টেক্সট। কারণ তিনি এই মানুষগুলোকে কিন্তু বারবার এই উর্দি পরিহিত এই ক্ষমতাতন্ত্রের একটা অংশ, যারা বারবার এই সাধারণ মানুষজনকে অপ্রেস এবং সাপ্রেস করতে পছন্দ করে, সেইভাবেই দেখেছেন। ওই জন্য টু লিভারিড ইউনিফর্মস, একবারের জন্য কিন্তু পুলিশ না আর্মি এরকম আলাদা করে মেনশন করেনি। উর্দিধারী মানে উর্দিধারী। ফার্স্ট লিভারি, হোয়াটস দিস? A tribal called Draupadi. এটা কি রে? A tribal Draupadi. The list of names I brought has nothing like it. How can anyone have an unlisted name? Okay, আমার যে লিস্টটা আমার কাছে আছে, the list of names I brought, এটা তো দ্রৌপদী মেহেজনের নাম নেই।
এই আনলিস্টেড নামটা করতে গেল। সেকেন্ড বলছে, দ্বিতীয় যে লোক বলছে দ্রৌপদী মেহজন, সে দোপ্তি উচ্চারণটা করছে না, দ্রৌপদী বলছে। born the year her mother threshed rice at Surja Shahu at Bakuli। এই যে অপারেশনের কাহিনী, কেন দ্রৌপদী মেজেন আজকে দ্রৌপদী মেজেন হয়েছে কেন? তার কারণ দ্রৌপদী যখন জন্মেছে, born the year her mother threshed rice at Surja Shahu at Bakuli, সেই বছর জন্মেছিল যে বছর তার মা এই জমিদার সূর্যা সাহু বাকুলিতে, সূর্যা সাহুর জমিদারিতে তার মা ধান ভাঙত। and Surya Sahu's wife gave her the name, Surya Sahuর বহু তার নামটা দিয়েছে দ্রৌপদী বা দ্রৌপদী। এবং ফার্স্ট বলছে these officers like nothing better than to write as much as they can in English, what's all this stuff about her। তলাতে দ্রৌপদী সম্পর্কে একটা বিস্তৃত ইনফরমেশন ডোসিয়ার আকারে রয়েছে। বলছে বাবা এই অফিসার গুলো একটু ইংরেজিতে লিখতে চাইলে অন্য কিছু চায় না নাকি? অলওয়েজ দে রাইট ইন ইংলিশ, হোয়াটস অল দিস স্টাফ অ্যাবাউট হার, কি লিখেছে? দ্বিতীয় অফিসার পড়ছে most notorious about these officers like nothing better than to write as much as they can in English। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে দ্রৌপদী মেহজন, তার তলাতে বড় বড় করে দ্রৌপদী মেহজন এবং তার বেসিক ইনফরমেশন সম্পর্কে একটা বড় ডোসিয়ার রয়েছে ইংরেজিতে, যে তার সম্পর্কে বিস্তৃত ইনফরমেশনটা। তাহলে সেটা দেখে প্রথম লেভারিড ম্যান, যে প্রথম যে উর্দিধারী পোশাকের লোক বলছে আমাদের অফিসাররা একটু ইংরেজি লিখতে চাইলে আর অন্য কিছু চায় না নাকি? তাহলে এই যে তলার যে ইংরেজি লেখাটা, সেটা মানে ফার্স্ট যে লেভারিড অফিসার খুব ভালো করে ইংরেজি পড়তে পারে না, সেকেন্ড যে সে পড়ে দেবে এটাকে। বলো, বুঝতে পেরেছো? সেকেন্ড বলছে মোস্ট নটোরিয়াস ফিমেল, সেই ভয়ঙ্কর মোস্ট নটোরিয়াস কথা আমরা ইউজ করি ক্রিমিনাল অর্থে, ভয়ঙ্কর ফিমেল, লং ওয়ান্টেড ইন মেনি, বিভিন্ন থানাতে একটা ওয়ান্টেড লিস্টে সে রয়েছে। এবং আমরা তারপরে ডোসিয়ার মানে একটা ছোট মতো ম্যাগাজিন মতো যেখানে লেখা থাকে তার সম্পর্কে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ইনফরমেশন। এই ইনফরমেশনটা আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ দ্রৌপদী মেজনের ক্যারেক্টারটাকে ফর দ্য ফার্স্ট টাইম মহাশয়া দেবী ইজ ইন্ট্রোডিউসিং টু আস। দুলনা and Dopdi worked at harvests, rotating between বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ and বাঁকুড়া। এবং এই গল্পের পটভূমি আমরা দেখতে পাবো কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট। ফলে সেই অর্থে এই গল্প কিন্তু তোমাদের বাড়ির খুব কাছাকাছি অনেকটা। দুলনা and Dopdi worked at harvest, rotating between বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া। দুলনা এবং দোব্দি কাজ করত কৃষক হিসেবে এই বিভিন্ন জায়গাতে, মুর্শিদাবাদ, বাঁকুড়া। ইন 1971, বুঝতেই পারছো বিখ্যাত ইয়ার, নক্সালবাড়ি মুভমেন্ট হওয়ার কয়েক বছর বাদে, ইন দ্য ফেমাস অপারেশন বাকুলি, বাকুলি একটা বিশেষ ভিলেজের নাম, when 3 villages were cordoned off and machine gunned, cordon মানে ঘিরে ফেলা, কর্ডন করে ফেলা, were cordoned off and machine gunned, এবং মেশিন গান দিয়ে ঘিরে ফেলা হয়। they too lay on the ground faking dead। অপারেশন বাকুলিতে এই নকশালদেরকে মারা হয়। সেই অপারেশন বাকুলিতে এই দুজন মাটির মধ্যে পড়েছিল, ফেকিং ডেড, তারা মারা যায়নি কিন্তু মৃত হিসেবে অভিনয় করেছিল। তাহলে তারা কিন্তু আমরা বুঝতে পারছি তারা কিন্তু জানে যে যুদ্ধের স্ট্র্যাটেজি জানে, নো হাউ টু ফাইট দিস পিপল। ইনফ্যাক্ট দে ওয়্যার দ্য মেন কালপ্রিট, তারাই কিন্তু মেন কালপ্রিট ছিল। মার্ডারিং সূর্যা সাহু অ্যান্ড হিজ সান, বুঝতে পারছো সূর্যা সাহু যে জমিদারিতে কাজ করত, এই দ্রৌপদী মেজনের মা সূর্য সাহুর বউ, তার নাম দিয়েছে দ্রৌপদী। সেখানে দে অকুপাইং আপার কাস্ট ওয়েলস অ্যান্ড টিউব ওয়েলস ডিউরিং দ্য ড্রট, এবং খরার সময়ে বা ভয়ঙ্কর খরার সময়ে তারা এই আপার কাস্ট যে টিউব ওয়েলটা তারা অকুপাই করেছিল, যাতে তারা নিজেরা সেখানে জল খেতে পারে এবং সাধারণ মানুষ কেন সেই চাষের জল পায়। এই নক্সালাইটদের যে মোটিভ অফ রেভলিউশন আমরা বুঝতে পারছি, আপার কাস্ট লোকেদের ওয়েল, তাদের কুয়ো, তাদের টিউবওয়েল দখল করেছিল খরার সময়। নট সারেন্ডারিং দোজ 3 young men টু দ্য পুলিশ, তারা কিন্তু পুলিশের কাছে এই 3জন ইয়াং মেন সারেন্ডার করেনি।
In all this, they were the chief instigator. তারাই এই প্রথম এই যে রেভলিউশনটা তারাই ইনস্টিগেট করেছিল, তারাই শুরু করেছিল। In the morning, at the time of the body count, the couple could not be found. সকালবেলা যখন পুলিশ মেশিন গান দিয়ে উড়িয়ে দিয়েছে সবাইকে, তারপরে দেহগুলোকে গোনা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে করে দেহগুলো যখন গোনা হচ্ছে, তখন এই কাপলকে, এই দোপদি মেজেন এবং দুলনা একে পাওয়া যায়নি, এরা পালিয়েছে। ফলে বুঝতেই পারছো এরা প্রত্যেকেই ট্রেন্ড, এরা প্রত্যেকেই এই আর্ম রেভলিউশনের জন্য তৈরি। ফলে the blood sugar level of Captain Arjan Singh, the architect of the Bakuli, এই যে ক্যাপ্টেন আর্জন সিং এর যে ব্লাড সুগারের লেভেল rose at once and proved yet again that diabetes can be a result of anxiety and depression. এই দুজনের দেহ না পাওয়া যাওয়ার ফলে ক্যাপ্টেন অর্জুন সিং এর ডায়াবেটিস এতটা বেড়ে গিয়েছিল, এতটা ব্লাড সুগার লেভেল উঠে গেছিল যে বোঝা গিয়েছিল যে অ্যাংজাইটির ফলে ডায়াবেটিস হয়, ডিপ্রেশনের ফলেও ডায়াবেটিস হয়। ডায়াবেটিস has 12 husbands among them anxiety. ডায়াবেটিসের পরে 12 জন স্বামী রয়েছে, হাজবেন্ড রয়েছে, তার মধ্যে কোলেস্টেরল একটা, তার মধ্যে অ্যাংজাইটি একটা, ডিপ্রেশন একটা। এই 12 জন হাজবেন্ডের মধ্যে অ্যাংজাইটি একটা হাজবেন্ড। ডায়াবেটিস জেনারেলি বলা হয় বড় লোকদের ডিজিজ, একটা লাইফস্টাইল ডিজিজ ডায়াবেটিস। খুব বেশি পরিমাণে খেলে হয়, হাড় ভাঙা খাটুনি করলে ডায়াবেটিস হয় না। ফলে ডায়াবেটিস যে একটু সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক মানুষদের রোগ, ডায়াবেটিস has 12 husbands among them anxiety, এইটা বলে যেন মহাশ্বেতা দেবী ক্যাপ্টেন আর্জন সিংকে একটু বিঁধলো, একটু গালে চড় মারলো সোপাটে। ফলে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি একটা অন্য রকমের পরিবেশে। Dulna and Dopdi went underground for a long time in a Neanderthal darkness. Neanderthal মানে কি বলা উচিত? স্যার প্রাচীন। Neanderthal man, প্রাচীন ঠিকই বলেছো, কিন্তু it actually connotes to the Neanderthal man. Neanderthal man কে বলা হয় একদম প্রথম মানুষকে, সবথেকে প্রাচীন মানুষ, সবথেকে প্রাচীন মানুষকে বলা হয় Neanderthal man। জেনারেলি প্রায় 1,20,000 থেকে 35,000 এই সময় হয়তো নিয়ান্ডারথাল ছিল, আনসিভিলাইজড ইন্টেলিজেন্ট আনকাউট পারসন। এরপরে আস্তে আস্তে হোমো হ্যাবিলিস আসে, যারা বাসস্থান তৈরি করতে শেখে, হোমো ইরেক্টাস, তারপরে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স মানে কি? হোমো সেপিয়েন্স মানে ল্যাটিনে দ্য ওয়াইজ ম্যান। এই যে আমাদেরকে দ্য ওয়াইজ ম্যান, সব থেকে নাকি জ্ঞানী, ওয়াইজেস্ট, সব থেকে বেশি প্রাজ্ঞ মানুষ, ওয়াইজেস্ট বলা হয়। হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স। ফলে নিয়ান্ডারথাল ডার্কনেস মানে সেই প্রাচীন অন্ধকারের মধ্যে হারিয়ে গেল Dulna and Dopdi. The special forces attempting to pierce that dark by an armed search, তারা ওই বিরাট বড় অন্ধকারকে পিয়ার্স করতে চাইলো, বিধতে চাইলো, এফোর করতে চাইলো। কিভাবে? By an armed search, একদম অস্ত্র নিয়ে একটা সার্চ হলো। Compelled quite a few Santals in the various districts of the West Bengal to meet their maker against their will. খুব মানে অন্যরকমের ইংরেজি ইউজ করেছে। কয়েকজন সাঁওতালকে বাধ্য করলো কি, তাদের মেকার মানে গড, তাদের ক্রিয়েটারকে, তাদের ইচ্ছার বিপক্ষে তাদের ক্রিয়েটারকে দেখানোর জন্য, অর্থাৎ তাদেরকে তাদের ভবলীলা সাঙ্গ করলো, তাদেরকে পাঠালো ঈশ্বরের কাছে। এই আর্ম সার্চের ফলে বহু সাঁওতালকে তারা হত্যা করলো। By the Indian Constitution, all human beings, regardless of caste and creed, are sacred. বলছেন মহাশ্বেতা দেবী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সমস্ত মানুষ, রিগার্ডলেস অফ দেয়ার কাস্ট এন্ড ক্রিড, তারা যে জাতেই জন্মাক না কেন, যেখানেই বড় হোক না কেন, সবাই পবিত্র। স্টিল অ্যাক্সিডেন্টস লাইক দিস টু হ্যাপেন। তাহলে সংবিধান যেটা পার্লামেন্টের কক্ষের মধ্যে যাকে উচ্চারণ করে, যার নামে শপথ নিতে হয় সমস্ত পার্লামেন্টারিয়ানদের, সেটা পুরোটাই সেই সংবিধানটা পুরোটাই পার্লামেন্টের মধ্যেই আবদ্ধ। এত কিছু সত্ত্বেও স্টিল অ্যাক্সিডেন্টস লাইক দিস টু হ্যাপেন। এটা তো অ্যাক্সিডেন্ট, এরকম মানুষের মৃত্যু তো হবে। এর পেছনে দুটো কারণ, টু সর্টস অফ রিজনস। দ্য আন্ডারগ্রাউন্ড কাপল স্কিল ইন দ্য সেলফ কনসিলমেন্ট। ধরতে পারলো না কেন? কারণ এই যে আন্ডারগ্রাউন্ড কাপল, তাদের এত বেশি স্কিল রয়েছে সেলফ কনসিলমেন্টে। কনসিল করা মানে লুকিয়ে ফেলা। সেলফ কনসিলমেন্ট মিনস হাইড আউটে লুকিয়ে ফেলা। এর ফলে এমন লুকিয়ে পড়েছে যে ধরতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর, not merely the Santals, but
all the tribals of the Austroasiatic Munda tribes appeared to the same to the special forces. ভয়ঙ্কর কথা বলেছেন, বললেন যে কেবলমাত্র সাঁওতাল নয়, সমস্ত ট্রাইবালরা যারা এই অস্ট্রো এশিয়াটিক মুন্ডা কমিউনিটিতে বিলং করে, নাকটা থ্যাবড়া, চোখটা গোল গোল, তাদেরকে সমস্ত স্পেশাল ফোর্সের একই রকম লাগে। সেজন্য ওই দুলনা মেজেন এবং তার সঙ্গে সঙ্গে দব্দি মেজেনকে তারা চিনতেই পারে। ফলে এই যে আমরা আমাদের সভ্য সমাজ যে তাদেরকে সবসময় একই রকম ভাবে দেখি, ও সাঁওতাল মানে এরকম, আমরা বলি না যে জাপানিজ মানে চোখগুলো বড় বড়, নাকগুলো থ্যাবড়া থ্যাবড়া, সাঁওতাল মানে গায়ের রং কালো। এই যে আমরা ব্র্যাকেট করি, এই যে আমরা ক্যাটেগরাইজ করি, এই যে এরকম দেখতে মানুষ মানে এরকম, সবই তো সমস্ত চাইনিজদের তো দেখতে এরকম, এরকম আমরা ভাবি। এইটার বিপক্ষে একটা সোপাটে থাপ্পড় মেরেছেন মহাশ্বেতা দেবী। আমরা জানি যে একটা সময় রেশিয়াল যে ক্লাসিফিকেশন, সেখানে 3টে শব্দ থাকতো। একটা হচ্ছে, তোমরা জানো কিনা শব্দটা, ককেশিয়ান, একটা হচ্ছে মঙ্গোলয়েড এবং আরেকটা হচ্ছে নিগ্রয়েড। আমরা দেখে নেব এগুলো কি। ককেশিয়ান বলতে জেনারেলি ধরা হতো যারা ইউরোপিয়ান, যারা ফর্সা। মঙ্গোলয়েড হচ্ছে মঙ্গোলিয়ান, যারা জাপানিজ, চাইনিজ, যাদেরকে আমরা একটা ক্যাটেগরির মধ্যে ফেলি। আর নেগ্রিটো বা নেগ্রয়েড হচ্ছে তারা আফ্রিকান উপজাতি, সবাইকে একই রকম দেখতে। এবং অনেকে হ্যাঁ, এই দুটো হচ্ছে ককেশিয়ান এবং মঙ্গোলয়েড। এই দুটোই হচ্ছে একটা রেশিয়াল ক্লাসিফিকেশন, যেটা এখন রিজেক্টেড হয়ে গেছে। এটা এক ধরনের রেশিয়াল ক্লাসিফিকেশন যেটা এখন আর মানা হয় না। ইটস অ্যান অবসোলিট রেশিয়াল গ্রুপিং। হিস্টোরিক্যাল রেস গ্রুপ যখন প্রথমবার ক্রিয়েট করা হয়, যে মানুষকে দেখার ভিত্তিতে রেস গুলো কনফার্ম হবে, তখন এই কঙ্গয়েড বা নিগ্রয়েড এই কথাটা আমরা তৈরি করি। আমরা ককেশয়েড কথাটা তৈরি করি, ককেশিয়ান রেস ইউরোপিয়ানদের। আমরা মঙ্গোলয়েড বলতে বোঝাই যারা জাপানিজ বা চাইনিজ, এই পুরো রেসটাকে। এটা এখন জেনেটিক্সে সম্পূর্ণরূপে রিজেক্ট করা হয়েছে। এটা 1780s-এ 1780 দশকে গটিঙ্গেন স্কুল অফ দ্য হিস্ট্রি, মনে থাকবে খুবই পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে, গটিঙ্গেন স্কুল অফ হিস্ট্রি, এটা একটা কলোনিয়ালিস্ট স্কুল ছিল, রেসিস্ট ইডিওলজি যারা পোষণ করতো, তারা এটাকে ক্রিয়েট করে। অর্থাৎ মহাশ্বেতা দেবী অনেকটা এইদিকে অ্যালিউশন করে বলছেন, আমরা যেরকম সাদা চামড়া বলতে ইউরোপিয়ান, কালো চামড়া বলতেই আফ্রিকান, এবং নাক থ্যাবড়া বলতেই জাপানিজদের বুঝি, সেরকম সাঁওতালদেরকেও আমরা কেবলমাত্র এভাবেই বুঝি যে তাদেরকে দেখতে এই কালো মতো, নাক থ্যাবড়া মতো। একটা আমরা যে হোমোজেনাইজ করা মানে একভাবে সবকিছুকে দেখা, যে প্রচেষ্টা, থ্যাংক ইউ, তাকে হোমোজেনাইজেশন বলা হয়। এই হোমোজেনাইজেশনের বিপক্ষে দাঁড়িয়ে আছেন মহাশ্বেতা দেবী। বলছেন স্পেশাল ফোর্স তো চিনতে পারেনি, একটা বিদ্রুপ করছেন, যে কারণ এই অস্ট্রো এশিয়াটিক মুন্ডা ট্রাইবালদের সবাইকে একই লাগে বলে তিনি চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট অল রাউন্ড দ্য ইল ফেমড ফরেস্ট অফ দ্য ঝাড়খানি যে ফরেস্ট, which is under the jurisdiction of the police station at the বানখারঝা পুলিশ স্টেশনের আন্ডারে, in this India of ours, even a worm is under a certain police station. বলছে ভারতবর্ষে একটা কীটও একটা পুলিশ স্টেশনের আন্ডারে। ফলে এখানে এই সাউথ ইস্ট কর্নারে প্রায় হেয়ার রেজিং তল্লাশি, চিরুনি তল্লাশি করা হচ্ছে একে খুঁজে পাওয়ার জন্য। আমরা এতদূর পড়লাম জাস্ট, আমরা পরের দিন এখান থেকে পড়তে আরম্ভ করলো এই ঝাড়খনি ফরেস্ট এবং বাঁকড়ঝা থেকে। আপাতত আমরা শেষ করলাম এই স্পেশাল ফোর্সেস পর্যন্ত। নেক্সট দিনে আমরা এই গল্প কন্টিনিউ করব। বলো তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? কোনো বোঝায় কোনো সমস্যা রয়েছে? বলো। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি বেশ। নুপুর কোন প্রশ্ন? অঞ্জন? স্যার স্যার বলছি এখানে ওই যে দশার ওটা মানে কি স্যার?
আর একবার বুঝতে পারলাম না। এই প্রথমটাতে ডোসার, হ্যাঁ ওটা ওটা ডোসার মানে হচ্ছে এক ধরনের ইনফরমেশন ভর্তি কাগজ। আমরা একবার দেখি অনেকটা ম্যাগাজিনের মতো ডোসিয়ার, DOSSEI এর অনেক সময় কাগজের পেছনে লিখবে ডোসিয়ার দেওয়া হয়। Dossier is basically a collection of documents about a particular person, event or subject. কোনো একটা লোকের সম্পর্কে, একটা বিশেষ ঘটনা সম্পর্কে যে কালেকশন অফ ডকুমেন্ট তাকে ডোসিয়ার বলা হয়। সেই ডোসিয়ার থেকে এই পড়ে শোনানো হচ্ছে আমাদের এই দ্রৌপদী মেহেজন সম্পর্কে। সে কোত্থেকে এসছে, তার তার মানে তার অরিজিন কি, সেটা ডোসিয়ারে লেখা থাকে, পুলিশ ডোসিয়ারে, সেটাই পড়ে বলছে। বুঝতে পেরেছো? স্যার তার মানে কি রিপোর্ট? রিপোর্ট বলতে পারো, একটা ডকুমেন্ট, পুলিশি রিপোর্ট আমরা বলতে পারি। ঠিক আছে, ফাইল টাইপ। ফাইল টাইপ, রাইট রাইট, একদম পুলিশের ফাইলের মতো, ঠিকই বলেছেন, ফাইল। ঠিক আছে স্যার, ঠিক আছে। বেশ, আর কোনো প্রশ্ন? বেশ, আর যখন কোনো প্রশ্ন নেই আমরা এখানে ক্লাসটা অফিসিয়ালি শেষ করছি।